জোট, এবি পার্টি এবং এনসিপি ছিল সেটার সাথে, কিন্তু তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে ধরেন আবার বিএনপি জামাতের সাথে আলাদা জোট করার চেষ্টা করলো এবং তারা শেষ পর্যন্ত জামাত জোটে যাওয়ার সিদ্ধান্ত নিল। আমরা সেখানে একা হয়ে গেলাম। আমরা এককভাবেই আমরা বললাম যে না, আমরা এককভাবে রাজনীতিটা করব, এককভাবে নির্বাচনটা করব। আমাদের একটা নির্বাচনের প্রস্তুতি মানে খুব বেশি দিন হয়নি, কিন্তু আপনারা 4 দল একসাথে হয়েছিলেন, জোট করছিলেন খুব বেশি দিন। 20 দিন এর আয়ু ছিল, 20 দিন মূলত। এইটা হচ্ছে আমাদের জায়গা থেকে আমরা বলছিলাম যে বিএনপি জামাত একটা রাজনৈতিক বিভাজন আবার তৈরি করতেছে, জাতিটাকে বিভাজিত করতেছে। আমাদের মধ্যখানে যারা আসলে এরকম সরকার গঠন করতেই হবে কিংবা করতে পারলে রাজনীতি থাকবে না, এটা যারা মনে করি না, যারা আমরা মনে করি আমাদের একটা জাতীয় দায়িত্ব আছে, জাতির প্রতি একটা কর্তব্য আছে, সেই রকম যারা, তারা আসলে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের জন্য তাদের বিভাজনের যে জায়গাগুলি, মাত্রাগুলি কমায় আনার জন্য একটা বক্তব্য, জাতীয় একটা বক্তব্য দরকার, আর এটার জন্য একটা জাতীয় প্ল্যাটফর্ম দরকার। আমরা এককভাবে এটা কেউ পারবো না। সেই জায়গায় মঞ্চকে আমরা পারি নাই, গণতন্ত্র মঞ্চকে আমরা কনভিন্স করতে পারিনি তারা বিএনপির সাথেই যাবে। তো তারপরে আসলে যাদের সাথে আলাপ করলাম প্রাথমিকভাবে তারা রাজি হয় নাই, একবার আলোচনা ভেঙে গেল। পরবর্তীতে তারা রাজি হলো যে হ্যাঁ, নির্বাচনে আমরা ভালো করি মন্দ করি সেটা আলাদা প্রশ্ন, কিন্তু রাজনীতির প্রশ্নে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট স্ট্যান্ড নেব। আমরা বিএনপি কিংবা জামাত কারোর সাথেই জোট করব না, আমরা একটা নিজেরাই একটা স্বতন্ত্র জোট, গণতান্ত্রিক সংস্কার জোট নামে আমরা এটা চিন্তা করলাম। গণতান্ত্রিক সংস্কার জোটের গল্পটা আপনাকে একটু বলি, যে নামটা করার পেছনে একটা বিশ্লেষণ ছিল যে জামাত হচ্ছে গণতান্ত্রিক শক্তি না, আমাদের একটা গণতান্ত্রিক শক্তি মানে গণতান্ত্রিক এটি লাগবে। আর সংস্কারের জায়গাটায় আমরা এটাকে হাইলাইট করছিলাম এই কারণে যে আমরা মনে করতেছিলাম যে বিএনপি আসলে সংস্কারের অঙ্গীকার থেকে সরে যাচ্ছে। তাইলে একটা গণতান্ত্রিক বাংলাদেশ করার জন্য যদ্দূর সংস্কার দরকার, এটা করার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট জোট লাগবে, যাদের মধ্যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আছে এবং সংস্কারের আকাঙ্ক্ষা আছে এবং এই বৈশিষ্ট্যগুলি আছে। তাতে আমরা ঠিক করলাম যে আমরা বিএনপি জোটেও যাইতে পারতেছি না, জামাত জোটেও যাইতে পারতেছি। কিন্তু আমাদের সাথে যারা থাকলো তারা কয়েকদিন পরেই মনে করলো যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, হাদি মারা গেলের মধ্যে শহীদ হইলেন, তারা মনে করলো যে তাদের নিরাপত্তা খুব প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে, তারা ঝুঁকিতে পড়ে গেছে, তাদের কারো না কারোর সাথে আসলে যাইতে হবে। প্রথমত তারা বিএনপির সাথে চেষ্টা করলো, বিএনপি তাদেরকে ওইরকম আসন দিতে রাজি হয়নি। জামাত ইসলামী তাদেরকে তাদের বিবেচনায় একটা আসন সংখ্যা বাড়ায় দিল, তারা জামাতের সাথে ঐক্য করার সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাইল। আমরা বললাম এটা তো আমাদের অঙ্গীকারের মধ্যে ছিল না, আমাদের তো কথা ছিল আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট জোট হিসেবে রাজনীতি করব, রাজনৈতিক জোট হবে। নির্বাচন হচ্ছে একটা ইনসিডেন্ট, আমরা নির্বাচনটা করব, কিন্তু নির্বাচনটাকে আমরা রাজনৈতিক ভাবে করার চেষ্টা করব। এইটা যেহেতু তারা করলো না, তখন বাধ্য হয়ে আমরা একা হয়ে গেলাম। তো এটা ভেঙে গেল, তারা আসলে জামাতের সাথে চলে গেল। আমাদের অন্য যে ধাক্কাটা খাইলাম, আমাদের একটা নিবন্ধন ছিল না আমাদের দলের, হাসিনার আমলে নিবন্ধন পাই নাই। আমরা ভাবছি যে অভ্যুত্থানের পরে পাবো, অভ্যুত্থানের আমলে পাই নাই। আমরা হাইকোর্টে গেলাম, হাইকোর্ট ওদেরকে বললো নিবন্ধনটা দেওয়ার জন্য, তারা হাইকোর্টের রায়টাকে মিস ইন্টারপ্রেট করলো, করে আমাদের নিবন্ধনটা ঝুলাই দিল এবং দিল না। তখন আমাদের সামনে পথ ছিল যে নির্বাচন থেকে সরে যাওয়া, অথবা আসলে প্রতিবাদ স্বরূপ কোনো একটা জায়গায় নির্বাচন করা। আমাদের 70 জনের মতো প্রার্থী, তারা সবাই নির্বাচন না করার পক্ষে সিদ্ধান্ত নিল। দল মনে করলো যে একটা জায়গায় হইলো প্রতিবাদ করা দরকার, সেইটা আমার গাড়ির উপরে, আমি যেহেতু দলের সভাপতি, চ্যালেঞ্জটা আমার গাড়ির উপর দিয়ে গেল। আমি আসলাম এখানে, আমি এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যখন আমার প্রার্থী পদ জমা দিলাম, আমাকে রিটার্নিং অফিসার বাতিল করে দিল, বললো যে এখানে আমার যে সদস্যরা যারা আমার পক্ষে স্বাক্ষর করছে এগুলো প্রপারলি হয় নাই। বাতিল করে দেওয়ার পরে আমাকে যাইতে হইলো আসলে আপিলে। আপিলে যাওয়ার পরে আমি আপিলে এটা এলাও হইলো, কিন্তু তখনও পর্যন্ত তো আমার মার্কা নাই। আমার মার্কা পাইলাম আমি 21 তারিখে, ইনফ্যাক্ট আমি 22 তারিখ থেকে নির্বাচনে আসছি। তো 22 তারিখ থেকে ধরেন একটা 12 তারিখ মানে 10 তারিখ পর্যন্ত আপনার প্রপাগান্ডার পিরিয়ড। তখন আপনি নির্বাচনে আসেন কিনা, নির্বাচনে আপনার প্রতীক কি,
এবং সেই প্রতীক আসলে মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে দুপুর 2টা থেকে 8টা পর্যন্ত আপনি মাইকিং করতে পারবেন, আপনি ফেস্টুন মানে আপনি কোনো ব্যানার দিতে পারবেন না পচনশীল কাগজে আর কাপড়ে ছাড়া। পচনশীল কাপড়ে ব্যানার বানানোর লোক না এখন পর্যন্ত। আপনি ধরেন মাইকিং করতে পারবেন না, হোল্ডে জনসভা করতে পারবেন না, সেখানে 3টার বেশি মাইক ব্যবহার করতে পারবেন না। এরকম হাজারটা রেস্ট্রিকশন দিয়ে স্বতন্ত্র প্রার্থীরা যাতে আসলে কোনোভাবে নির্বাচনের রেসে প্রথমত ঢুকতে না পারে, আর ঢুকলেও তারা যাতে আসলে নির্বাচনের রেসে আসতে না পারে, সেই পথটা আসলে এই নির্বাচন কমিশন হাসিনার আমলে যেটা ছিল ওই আইনটা দিয়ে চালাচ্ছে, এবং ওই রকমের রেস্ট্রিকশন গুলির ভেতরেই আমাকে আসলে লড়াইটা করতে হচ্ছে। এখন কি দেখতেছেন আপনি মাঠের অবস্থা? মাঠের অবস্থা তো ধরেন যেটা বললাম যে আমাদের সিটে বিএনপি যারা আসলে আগে থেকে বিএনপি করতেছিলেন তাদেরকে প্রথমে একবার মনোনয়ন দিয়েছিল, তারপরে তার মনোনয়ন বাতিল করে দেয়। দিয়ে জোটের মধ্যে ছিল এরকম একটা নাম সর্বস্ব দলের একজনকে মনোনয়ন দেওয়ার পরে বিএনপির মধ্যে স্থানীয় কর্মীদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে। যারা আগে থেকে বিএনপি করতেছিল তারা স্বতন্ত্র প্রার্থী হয়েছে, এবং দলের অধিকাংশ নেতা কর্মী হচ্ছে ওইটার সাথে। আর নতুন যিনি আসছে তার সাথে বিদ্রোহী মানে রিয়েল বিদ্রোহী যারা আগের কমিটি টমিটি নিয়ে যাদের একটু ক্ষোভ ছিল, তারা ওই ধানের শীষ নিয়ে আছে। ধানের শীষ আজকে পর্যন্ত রেস থেকে প্রায় পড়ে গেছে আর কি। ছিল 2টাই আগাইতে মানে ছিল মাঠে, কিন্তু এখন হচ্ছে ধানের শীষটা অনেক পেছনে চলে গেছে। আজকে পর্যন্ত প্রতিদ্বন্দ্বী যারা বিদ্রোহী হাসমার্কা স্বতন্ত্র যারা ইলেকশন করতেছে বিএনপির মধ্যে তারা অনেক আগাম, মানে এদের মধ্যে কম্পিটিশনের জায়গাটা প্রায় নাই হয়ে গেছে।